ইতিহাসের পাতায় এমন অনেক গল্প লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয়। তেমনই এক গল্প আমেরিকার গৃহযুদ্ধের সময়ের এক জাহাজ নিয়ে। বলা হয় এই জাহাজটি বিপুল পরিমাণ সোনার মুদ্রা নিয়ে আটলান্টিকের গভীরে হারিয়ে গিয়েছিল। কিন্তু কি হবে যদি সেই জাহাজটি সমুদ্রের নিচে নয় বরং সাহারা মরুভূমির তপ্ত বালির নিচে কোথাও চাপা পড়ে থাকে? আর কি হবে যদি সেই গুপ্তধনের খোঁজের সাথে জড়িয়ে যায় এক ভয়ঙ্কর মহামারী যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে? আজ আমরা এমন এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের গল্প শুনব যেখানে ইতিহাসের রহস্যের সমাধান করতে গিয়ে বর্তমানের এক বিশাল সংকটকে থামাতে হবে। চলুন তবে শুরু করা যাক আজকের মুভি সাহারার এক্সপ্লেনেশন। সময়টা 1965 সাল, আমেরিকার গৃহযুদ্ধের শেষ সময়। আমরা দেখি জাহাজের ক্যাপ্টেন ম্যাসনকে হাতে একটি সোনার মুদ্রা নিয়ে শেষ বাক্সটি তুলে নিচ্ছে অত্যাধুনিক লোহার জাহাজে। জাহাজটির গায়ে লেখা CSA অর্থাৎ কনফেডারেশন অব সাউথ আমেরিকা। এটি বর্তমানে সাউথ ইথিওপিয়া নামে পরিচিত। হঠাৎ করে কনফেডারেটরদের রাজধানী রিচমন্ডে ইউনিয়ন বাহিনী হামলা করেছে, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে জাহাজটিকে পানিতে নামিয়ে দেয় এবং ইঞ্জিন বন্ধ করে দেয় যাতে অন্ধকারের সুযোগে তাদের জাহাজটি কারোর নজরে না আসে। তিনি দক্ষতার সাথে শত্রুদের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যান, আর তার সাথেই হারিয়ে যায় সেই বিপুল পরিমাণ গুপ্তধন। দৃশ্য বদলে বর্তমান সময়ে চলে আসে আফ্রিকার নাইজেরিয়ায়। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ডক্টর ইভা রোজাস তার টিম নিয়ে এক ভয়ঙ্কর রোগের তদন্ত করতে এসেছেন। এই রোগে আক্রান্ত হয়ে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। এক নতুন রোগের পরীক্ষা করে তারা জানতে পারে সে কিছুদিন আগে তার বাবার সাথে মালি গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পরই তার এই অবস্থা হয়েছে। ইভা যখন রোগীর বাবার স্যাম্পল নিতে এক লাইট হাউসে পৌঁছায়, সে দেখে যে লোকটি এর মধ্যেই মারা গেছে। তাই সে গোপনে লোকটির নমুনা সংগ্রহ করে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই এক আততায়ী ইভার উপর হামলা করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। কাছাকাছি সমুদ্রে বোট চালাচ্ছিলেন ডার্ক পিট। সে সঠিক সময়ে এসে ইভাকে বাঁচিয়ে নেয়। তবে হামলাকারী লোকটি যাওয়ার সময় ইভার ব্যাগটি নিজের সাথে নিয়ে যায়। ইভার যখন জ্ঞান ফেরে সে নিজেকে নোমা নামের একটি জাহাজে আবিষ্কার করে। তখনই আমরা ডার্ককে দেখি সে সমুদ্রের গভীর থেকে খুঁজে পাওয়া একটি প্রাচীন মূর্তি নিয়ে বেরিয়ে আসে। ইভাকে দেখে সে বলে, ও তুমি তাহলে একদম সুস্থ আছো, তবে দুঃখের বিষয় হলো লোকটা তোমার ব্যাগ নিয়ে পালিয়েছে। ইভা হতাশ হয়ে বলে, এখন আর কি করার আছে, কিন্তু আমি বাড়ি ফিরব কিভাবে? তখন ডার্ক তাকে আশ্বাস দিয়ে বলে, কোনো চিন্তা করো না, তুমি এখন নিরাপদ আছো। এর মধ্যে জাহাজের মালিক অ্যালেক্রার আগমন ঘটে। সে ডার্ককে জানায় এই দুর্লভ প্রত্নতত্ত্বটি রাতের মধ্যে মিউজিয়ামের পার্টিতে প্রদর্শনীর জন্য রাখতে হবে, তাই তাড়াতাড়ি এটা পরিষ্কার করিয়ে নাও। কিছুক্ষণ পর ডার্ককে একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে দেখা যায়। অন্যদিকে পার্টিতে সবার সামনে সেই ঐতিহাসিক সম্পত্তি উন্মোচন করা হয়। এটি ছিল একজন আফ্রিকান রাজার কফিন, যার আনুমানিক মূল্য 1000 কোটি টাকা। ডার্ক এরই মধ্যে সেই ডিলারের কাছে পৌঁছে যায় এবং তাকে একটি বিশেষ মুদ্রা দেখায় যার উপর CSA লেখা ছিল। মুদ্রাটি দেখা মাত্রই ডিলার প্রায় ছো মেরে ওটা ডার্কের হাত থেকে নিয়ে নেয়। সে বলে, এটা তো আমার বহু বছরের লালিত স্বপ্ন, কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সেই লোহার জাহাজটির কি হয়েছিল। আসলে এটা সেই জাহাজ যেটা আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছিলাম। পার্টিতে মাস্কাট কোম্পানির মালিকও উপস্থিত হয়। মালিতে তার বেশ ভালো যোগাযোগ থাকায় ইভা তার কাছে সাহায্য চায়। সে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে মালি পৌঁছাতে কোনোভাবে সাহায্য করতে পারেন? মালিক উত্তর দেয়, সেখানে যাওয়াটা মোটেও নিরাপদ নয়, তবে তুমি যেহেতু অনুরোধ করছো আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণ পর ডার্ক সেখানে আসে এবং জেমসকে সেই মুদ্রাটি দেখিয়ে এর ইতিহাস বর্ণনা করতে শুরু করে। সে বলে যে এই মুদ্রাটি মালির এক বাসিন্দার কাছে পাওয়া গেছে। আমার বিশ্বাস সেই লোহার জাহাজের ধ্বংসাবশেষও ওখানেই কোথাও আছে। এই কথা শুনে জেমস দারুণ খুশি হয় এবং অ্যালেক্রা ও ডার্ককে 3 দিনের জন্য মালি যাওয়ার অনুমতি দেয়। পরের দিন বন্দরে ডাক্তার জ্যাক এবং ইভা অ্যালেক্রা ও ডার্কের জন্যই অপেক্ষা করে। ইভা জানায়, জেমস আমাদের বলেছেন তোমাদের সাথে মালি যেতে। এই কথা শুনে ডার্ক তাদের জাহাজে তুলে নেয় এবং 5 জনের দলটি সমুদ্রপথে মালির দিকে যাত্রা শুরু করে। পরের দিন তারা মালি পৌঁছায়। ইভা তার কাজের জন্য বেরিয়ে যায়।
আর বাকিরা যায় সেই ব্যক্তির বাড়ির খোঁজে যে মুদ্রাটি পেয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা হতাশ হয়, কারণ তারা জানতে পারে যে লোকটি ইতিমধ্যেই মারা গেছে। এই খবর শুনে তারা বেশ ভেঙে পড়ে, কারণ তাদের কাছে আর কোনো সূত্রই অবশিষ্ট ছিল না। এরপর তারা একটি মসজিদে গিয়ে পুরনো নথি ঘেঁটে জানতে পারে যে বহু বছর আগে একটি ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ নদীতে প্রবেশ করেছিল, কিন্তু তাতে কোনো জীবিত মানুষ ছিল না। নদীর স্রোতে জাহাজটি আরও উজানের দিকে ভেসে গিয়েছিল। এই তথ্য পেয়ে তারা যখন নাইজার নদী দিয়ে আরও এগিয়ে যাচ্ছিল, তবে যাওয়ার পথে তাদের সোনার যন্ত্রে কিছু একটা ধরা পড়ে। তাদের এক সঙ্গী পরীক্ষা করে জানায় যে এটা এক ধরনের মাটি কিংবা মরিচা টাইপের কিছু। তখন ডার্ক বলে, এমন খরস্রোতা নদীতে মরিচা পাওয়াটা আসলেই বেশ অদ্ভুত। তখনই জেনারেল কাজিমের বাহিনীর একটি বোট তাদের পথ আটকায়। কাজিম হলো মালির স্বৈরশাসক। তার লোকেরা ডাক্তার ইভার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। ডার্ক বুঝতে পারে এই ডাক্তারদের নিয়েই কাজিমের যত সমস্যা। ডার্ক চালাকি করে কাজিমের লোকেদের বোটে একটি দড়ি বেঁধে দেয় এবং নিজের বোটের গতি বাড়িয়ে এক ঝটকায় তাদের বোট উল্টে দেয়। তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছিল আরও দুটি গানবোট। শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি। ডার্ক এবং এল বুঝতে পারে এভাবে বাঁচা সম্ভব নয়। তারা বোটের ফুয়েল ট্যাঙ্ক লিক করে দেয় এবং সঠিক সময়ে তিনজনই পানিতে ঝাঁপ দেয়। আর যেহেতু ওরা অনবরত খালি বোটের উপর গুলি চালায়, তাই লিক হওয়া জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে করে সেখানে সবাই মারা যায়। নদী থেকে উঠে ডার্ক, অ্যাল এবং রুডি একটি গ্রামে আশ্রয় নেয়। ডার্ক তার বন্ধু রুডিকে সীমান্ত পার হয়ে অ্যাডমিরাল স্যান্ডেকারের কাছে খবর পৌঁছে দিতে বলে, আর নিজে অ্যালকে নিয়ে ডাক্তার ইভাদের খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাক্তার ইভা এবং হপার একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছায়। তারা দেখে গ্রামের সবাই সেই একই রহস্যময় রোগে মারা গেছে। ইভা গ্রামের একটি শুকনো কুয়ার ভেতরে নামে পানির স্যাম্পল পরীক্ষা করার জন্য। ঠিক তখনই জেনারেল কাজিম তার হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয়। সে জ্যাকের কাছে এসে জিজ্ঞেস করে সেই মহিলা ডাক্তার কোথায়। চপারের শব্দ শুনে ডার্ক আর জেমস বুঝতে পারে যে ডাক্তাররা আশেপাশেই কোথাও আছে, তাই তারা দ্রুত সেদিকে ছুটে যায়। কিন্তু ততক্ষণে কাজিম রাগে উন্মুক্ত হয়ে গেছে। কাজিম ডাক্তার হপারকে গুলি করে মেরে ফেলে এবং তার লোকদের ইভাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। কাছাকাছি লুকিয়ে থাকা ডার্ক এবং অ্যাল সবটা দেখতে পায়। তারা কাজিমের লোকদের উপর অতর্কিত হামলা করে এবং ইভাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা জানত না যে সামনের বিপদ আরও ভয়ঙ্কর। পালাতে গিয়ে তারা সাহারা মরুভূমিতে পথ হারায়। সেখানে মালির বিদ্রোহী উপজাতি তাদের ধরে ফেলে এবং তাদের নেতা মদিবর কাছে নিয়ে যায়। রাজা তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করতে এসেছো? ইভা উত্তর দেয়, আমি একজন ডাক্তার, এখানে ছড়িয়ে পড়া একটি রোগের প্রতিকার খুঁজতে এসেছি। রোগের কথা শুনে রাজা তাদের একটি ঘরে নিয়ে যায়, যেখানে অগণিত মানুষ সেই একই রোগে আক্রান্ত হয়ে মারা পড়েছিল। ইভা তাদের পরীক্ষা করে নিশ্চিত হয় যে এদের মৃত্যুর কারণও একই। সে ডার্ককে জানায় এখানকার পানি বিষাক্ত হয়ে গেছে এবং এটা কোনো প্রাকৃতিক কারণে হয়নি, কেউ ইচ্ছাকৃতভাবে পানিতে বিষ মিশিয়েছে। অন্যদিকে জেমস সেখানকার বাচ্চাদের সাথে খেলতে খেলতে একটি গুহার ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে সে এমন কিছু আবিষ্কার করে যা সে স্বপ্নেও ভাবেনি। সে দ্রুত ডার্ককে ডেকে আনে। ডার্ক সেই জিনিসটি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসলে সেখানে পাথরের গায়ে আঁকা রয়েছে 1000 বছরের পুরনো ছবি। সেই ছবিতে ডার্ক একটি জাহাজের ছবি দেখে চমকে ওঠে। তুয়ারেকদের কিংবদন্তি অনুযায়ী এটি ছিল মৃত্যুর জাহাজ, যা বহু বছর আগে এই নদী দিয়ে এসেছিল এবং মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। ডার্ক নিশ্চিত হয় যে এটাই সেই জাহাজ। ছবিতে আরও দেখা যায় নদীর পাশে একটি পুরনো দুর্গ রয়েছে। ডার্কের সন্দেহ হয় হয়তো পানি দূষণের উৎস সেই দুর্গের আশেপাশেই কোথাও আছে। এরপর তারা সেই দুর্গের খোঁজে বেরিয়ে পড়ে এবং কিছু দূর যাওয়ার পরই একটি বিশাল সোলার প্ল্যান্ট দেখতে পায়। এমন মরুভূমির মাঝে সোলার প্ল্যান্ট দেখে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা গোপনে একটি ট্রেনে চড়ে সেই প্ল্যান্টের ভেতরে প্রবেশ করে। তিনজন এখন প্ল্যান্টের ভেতরে পৌঁছে গেছে। সেখানে ঢুকে তারা জানতে পারে যে এই প্ল্যান্টটি আসলে তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। এখানকার তীব্র সূর্যের আলোতে সেই রাসায়নিকগুলো খুব দ্রুত তৈরি হয়। তখন ইভার নজর পড়ে কয়েকটি কন্টেইনারের ওপর, যেগুলোকে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কন্টেইনারগুলোর পিছু নেয় এবং যখন বেসমেন্টের দরজা খোলে
তখন তাদের চোখ ছানা পড়া হয়ে যায়। সেখানে হাজার হাজার টন বিষাক্ত রাসায়নিক বর্জ্য রাখা আছে, আর সেই বর্জ্য বছরের পর বছর ধরে মাটির নিচে চুইয়ে ভূগর্ভস্থ মাটির সাথে মিশে যাচ্ছে, যা নাইজার নদীকে বিষাক্ত করে তুলছে। 3 জন প্ল্যান্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু মাস্কাটের লোকেরা তাদের ধরে ফেলে। মাস্কাট ইভাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইভা জবাব দেয়, তোমার এই সোলার প্ল্যান্ট নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মাস্কাট অস্বীকার করে বলে, আমরা তো শুধু শিল্প কারখানার বর্জ্যকে সোলারের মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করছি। তখন ইভা তাকে জানায়, তুমি মাটির নিচে যে রাসায়নিক বর্জ্য জমা করেছ সেগুলো চুইয়ে নদীর পানিতে মিশে যাচ্ছে, আর সেই পানি পান করেই মানুষ মারা যাচ্ছে। ওদিকে ডার্ক ও জেমসকে একটি ট্রাকে বেঁধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ডার্ক তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে তার কাছে থাকা সোনার মুদ্রাটি দিয়ে ট্রাকের পেছনের অংশের তালা খুলে ফেলে, আর তারা দুজনেই মুক্ত হয়ে যায়। মাস্কাট তখন কাজিমের সাথে দেখা করে এবং তাকে ইভার বলা কথাগুলো জানায়। কাজিম বলে, যদি তোমার সাধারণ মানুষের জন্য এতই চিন্তা হয় তাহলে প্ল্যান্ট বন্ধ করে দাও, কিন্তু মনে রেখো আমার ভাগের টাকা যেন প্রতি মাসে ঠিক মতো পৌঁছায়। এদিকে ডার্ক আর জেমস তখনও মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে। তাদের হাতে তখনও ট্রাকের সেই লোহার অংশটি বাঁধা। মরুভূমিতে হাঁটতে হাঁটতেই তারা একটি ভেঙে পড়া পুরনো প্লেন খুঁজে পায়। অ্যাল তার ইঞ্জিনিয়ারিং দক্ষতা কাজে লাগিয়ে সেই প্লেনের অংশ দিয়ে একটি ল্যান্ডইয়ট বা পালতোলা গাড়ি তৈরি করে। তারা সেই গাড়িতে চড়ে মরুভূমি পাড়ি দিতে শুরু করে। তারা একটি গ্রামে পৌঁছে অ্যাডমিরাল সেন্ডেকারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এরপর ডার্ক তার সোনার মুদ্রাটির বিনিময়ে একটি জিপ গাড়ি সংগ্রহ করে। গাড়িটি নিয়ে সে সোজা রাজা গডিগোর কাছে যায় এবং কাজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য চায়, কিন্তু রাজার কাছে পর্যাপ্ত সৈন্য বা আধুনিক অস্ত্রশস্ত্র না থাকায় সে মানা করে দেয়। তবে সে তার একটি গাড়ি দিতে রাজি হয়, যেটি সে কাজিমের কাছ থেকেই কিনেছিল। সেই গাড়ি নিয়ে ডার্ক ও জেমস প্ল্যান্টে পৌঁছায়, কিন্তু প্রহরীরা তাদের ভেতরে ঢুকতে বাধা দেয়। তারা বন্দুকের ভয় দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। এদিকে মাস্কাট বুঝতে পারে যে কেউ প্ল্যান্টে অনুপ্রবেশ করেছে, তাই সে দ্রুত ওপরে ছুটে যায়। ভেতরে ঢুকে ডার্ক অবাক হয়ে দেখে যে পুরো প্ল্যান্ট খালি করে ফেলা হয়েছে। জেমস তখন বলে, হয়তো সে বুঝতে পেরেছে যে তার কারণেই মানুষ মারা যাচ্ছে এবং এই খবর আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে, তাই সে প্রমাণ লোপাট করতে পুরো প্ল্যান্টটি উড়িয়ে দিতে চায়। আমি নিচে গিয়ে বিস্ফোরকগুলো খোঁজার চেষ্টা করছি। এরই মধ্যে একটি চপার ওপরে অবতরণ করে, যেখানে মাস্কাট ইভাকে বন্দি করে রেখেছে। তখনই ডার্ক সেখানে পৌঁছে তাদের ধরে ফেলে, কিন্তু পেছন থেকে আরেকজন এসে ডার্ককে কাবু করে ফেলে। ইভা সুযোগ বুঝে চপার থেকে লাফ দেয় এবং সেই লোকটির সাথে লড়াই শুরু করে। নিচে জেমস একটি কন্টেনারের ভেতর বিস্ফোরকগুলো খুঁজে পায় এবং নিজের ব্যাগে ভরে নেয়। এই সময় চপারে বসে থাকা মাস্কাট তার রিমোট কন্ট্রোলের মাধ্যমে সোলার প্যানেলগুলোকে সরাসরি সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, ফলে প্যানেলগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু জেমসের বুদ্ধিমত্তার কারণে সেখানে কোনো বিস্ফোরণ ঘটে না, যেটা মাস্কাটও বুঝতে পারে। ইভা ও ডার্ক দুজনে মিলে লোকটিকে শেষ পর্যন্ত পরাস্ত করে এবং সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়, কারণ তাদের আসল গন্তব্য এখনো অনেক দূরে। কিন্তু তাদের পথে আবারও বাধা হয়ে দাঁড়ায় কাজিম। সে হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে। তখন ডার্ক চিৎকার করে বলে, জেমস, তুমি যে বিস্ফোরকগুলো নিয়ে এসেছো সেগুলো একটা একটা করে বাইরে ছুটতে থাকো। জেমস তাই করে। বিস্ফোরণের কারণে কাজিমের হেলিকপ্টার দিক পরিবর্তন করতে বাধ্য হয়, কিন্তু ঠিক তখনই ডার্ক এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাও করেনি। বিস্ফোরণের ধাক্কায় মরুভূমির বালি সরে গিয়ে বহু বছর ধরে চাপা পড়ে থাকা সেই লোহার জাহাজটি দৃশ্যমান হয়ে ওঠে। তারা তিনজনই আত্মরক্ষার জন্য জাহাজটির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কাজিম বুঝতে পারে যে তারা ভেতরেই লুকিয়ে আছে, তাই সে জাহাজের ওপর অনবরত গুলি চালাতে শুরু করে। তার ট্যাঙ্ক বাহিনীও সেখানে পৌঁছে হামলা চালাতে থাকে। প্রচণ্ড ঝাঁকুনিতে জাহাজের ভেতরে রাখা কয়েকটি বাক্স খুলে যায় এবং সেগুলোর ভেতর থেকে সোনার মুদ্রাগুলো বাইরে ছড়িয়ে পড়ে। মুদ্রাগুলো যে এখনো অক্ষত আছে তা দেখে ডার্ক বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তাদের চোখে পড়ে একটি বহু পুরনো কামান। তারা ওটা চালু করার চেষ্টায় লেগে যায়। কাজিমের হেলিকপ্টার যেই সামনে আসে তারা কামান থেকে গোলা নিক্ষেপ করে। সরাসরি আঘাতে কাজিম মারা যায়। নেতাকে হারাতে দেখে তার পুরো সেনাবাহিনী তোয়ারেকদের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে
আমেরিকাতে থাকা এক আন্ডারকভার এজেন্ট মাস্কটের পানীয়তে সেই একই বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় যা সে আফ্রিকার মানুষকে খাওয়াচ্ছিল। গল্পের শেষে আমরা ডার্ক ও ইভাকে একসাথে দেখি। ডার্ক পিট সেই বিপুল পরিমাণ গুপ্তধন তোয়ারেকদের দিয়ে দেয়, যাতে তারা তাদের হারানো ঐতিহ্য এবং সমাজকে আবারও গড়ে তুলতে পারে। অবশেষে ডার্ক এবং ইভা একসাথে তাদের নতুন জীবন শুরু করে, আর তাদের পেছনে রেখে যায় সাহারার বুকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের কাহিনী। এভাবেই শেষ হয় এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের গল্প। সাহারা আমাদের দেখায় যে অ্যাডভেঞ্চারের নেশা আর ইতিহাসের প্রতি ভালোবাসা কিভাবে বর্তমানের এক বিশাল সংকট সমাধানের পথ করে দিতে পারে। ডার্ক পিটের একটি স্বপ্ন, যা তাকে একটি হারিয়ে যাওয়া জাহাজের দিকে নিয়ে গিয়েছিল, সেটি শেষ পর্যন্ত হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়ায়। এই মুভিটি বন্ধুত্ব, ত্যাগ আর সাহসের এক অসাধারণ নিদর্শন, যেখানে বিপদ যতই বড় হোক না কেন, সঠিক সঙ্গীরা পাশে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এই সিনেমার মতো আরও ক্লাসিক এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন যদি দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল সিনেমা ঘর বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন চমৎকার কন্টেন্ট বানাতে উৎসাহিত করে।